আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা লাস্টের দিন ডিএফটি পড়ছিলাম, ডিএফটি দিয়ে কিছু কম্পিউটেশন দেখছিলাম। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে, এটা বোধহয় আমি আগেও বলছি আবারও বলতেছি, সেটা হচ্ছে আমি 2টা টপিকের ভিডিও আপলোড করে দিব। এগুলো আসলে ক্লাসে কভার করার টাইম হবে না। এখান থেকে একটা টপিক আসলে খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না, আরেকটা টপিক ইম্পর্টেন্ট, তো এখান থেকে হয়তো 2 বা 3 নাম্বারের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? সো এফএফটি কম্পিউটেশন, তো ওই ভিডিওতে বলা আছে কিভাবে এফএফটি আইএফএফটি কম্পিউট করতে হয়, আর একটা অ্যালগরিদমটা কি, তো কেন অ্যালগরিদম ইউজ করে সেটার ব্যাপারেও বলা আছে। তো ওইটা আপনারা একটু পড়ে নিন, ঠিক আছে? জাস্ট ভিডিওটা দেখলেই হবে, ভিডিওতে একটা এক্সাম্পলও করে দেওয়া আছে। আর এফএফটির জন্য আপনারা লি10 এর বইটা ফলো করবেন। লি10 এর বইয়ে দেখবেন হচ্ছে একটা টপিক আছে এফএফটি, আমি ওইখান থেকে ওই এক্সাম্পলটা নিয়ে করাইছি। তো এখানে যে এক্সাম্পলটা আছে ওইটা আরেকবার করে দেখবেন, ঠিক আছে? আজকে আমরা দেখবো যে এফএফটি ডিএফটি এর কিছু প্রপার্টি দেখবো। এই প্রপার্টি গুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা ফার্স্ট অফ অল Recording in progress. আচ্ছা ফার্স্ট অফ অল ডিএফটি বা ডিএফটি এর মেইন প্রপার্টিটা কি? ডিএফটি এর মেইন প্রপার্টিটা হচ্ছে ডিএফটি যখন আপনি ধরেন এই সিগন্যালের ডিএফটি কম্পিউট করতেছেন, ধরেন 4 পয়েন্ট ডিএফটি আমরা কম্পিউট করতেছি, ডিএফটি অ্যাজিউম করে নেয় যে ডিএফটিটা একটা জিনিস অ্যাজিউম করে নেয়, ডিএফটি অ্যাজিউম করে নেয় যে এই সিগন্যালটাকে আমরা পিরিয়ড, এটা তো আমার এই সিগন্যালটা, ডিএফটি যেটা অ্যাজিউম করে সেটা হচ্ছে এই সিগন্যালটাকে সে হচ্ছে পিরিয়ডিক্যালি রিপিট করে দেয়। সো যত পয়েন্ট ডিএফটি কম্পিউট করব ফান্ডামেন্টাল পিরিয়ড তত ধরে সে এটাকে পিরিয়ডিক রিপিটেশন করে। এটা দেন এই যে পিরিয়ডিক সিগন্যালটা পাওয়া গেল এক্সপিএন, এক্সপিএন হচ্ছে পিরিয়ডিক রিপিটেশন অফ এক্সএন। ঠিক আছে, তো পিরিয়ডিক রিপিটেশন অফ এক্সএন হচ্ছে এক্সপিএন। দেন ডিএফটি এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম কম্পিউট করে। আমরা যখন ডিএফটি প্রমাণ দেখছিলাম বা আমরা যখন ডিএফটি বের করছিলাম তখন কিন্তু ডেরাইভেশন করছিলাম, তখন কিন্তু আমরা এই জিনিসটা করে নিছিলাম। আপনাদের মনে আছে কিনা আমরা যে এরকম একটা এক্সপ্রেশন দেখছিলাম, এরকম একটা এক্সপ্রেশন লিখছিলাম এন পয়েন্ট ডিএফটি এর জন্য। দেন আমরা বলছিলাম যে এখান থেকে একটা সার্টেন স্যাম্পলের স্যাম্পল থেকে আমরা হচ্ছে এক্সএনটাকে বের করে নিয়ে আসতে পারি। এক্সএন ছিল জাস্ট এই জিনিসটা, এক্সপিএন ফর 0 n n minus 1, এই জিনিসটা ছিল। সো ডিএফটি আর কি যেটা করে, সে হচ্ছে অরিজিনাল সিগন্যালটার পিরিয়ডিক রিপিটেশন করে সেই মানে সেখান থেকে তার ফুরিয়ার সিরিজটা কম্পিউট করে। সেই ফুরিয়ার সিরিজটাই হচ্ছে, সেই ফুরিয়ার সিরিজটার সাথে আপনি সাম নরমালাইজেশন ফ্যাক্টর গুণ করলে বা সাম ফ্যাক্টর গুণ করলে আপনি হচ্ছে এই ডিএফটি এর কিটা পাবেন, কোএফিশিয়েন্ট গুলো পাবেন। ইনফ্যাক্ট আপনাদের যে কোড দেওয়া আছে যে ডিটিএফএস ক্যালকুলেট করার, আপনারা এক্সএন এর ডিটিএফএস কম্পিউট করে দেখেন আর এক্সএন এর ডিএফটি কম্পিউট করে দেখেন সেম ভ্যালুতে আর কি। এইটারও ধরেন পিরিয়ডিক করে নেবেন 4 পয়েন্টে, আর এইটারও মানে এই সিগন্যালেরই করে দেখ, আর এটারও 4 পয়েন্ট ডিএফটি কম্পিউট করবেন, দেখবেন এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, ইউজুয়ালি সি কে হয় হচ্ছে 1/n এক্স কে, এরকম একটা রিলেশন আছে। সো এই পিরিয়ডিক রিপিটেশন বা পিরিয়ডিক এক্সটেনশনের কারণে ডিএফটি তে কিছু স্পেসিফিক প্রপার্টি চলে আসে। ফার্স্ট একটা জিনিস হচ্ছে এইখানে সিগন্যালের শিফটিং মানে হচ্ছে সিগন্যালের সার্কুলার শিফটিং। ডিএফটির কেসে সিগন্যাল শিফট করা মানে হচ্ছে সিগন্যালের সার্কুলার শিফট করা। কেন? জিনিসটা হচ্ছে এরকম, দেখেন
আপনাকে যদি একটা সিগন্যাল দেওয়া হয়, নরমাল একটা সিগন্যাল, হ্যাঁ, তো এইটাকে যদি আমরা প্লট করি, প্লট করলে কেমন আইডিয়াটা চলে আসবে? প্লট করলে আসবে এরকম। এবার আমি যদি বলি এটাকে আমি 2 ঘর শিফট করব, তো অ্যাপিরিওডিক মানে একটা ফাইনাইট ডিউরেশন অ্যাপিরিওডিক সিগন্যালকে 2 ঘর শিফট করলে কি হবে? 0টা 2 তে চলে যাবে, এরকম আসবে, তাই না? 2 ঘর শিফট করলে, আর আগের পয়েন্টে 0 ইনসার্ট হবে। এটা হচ্ছে জেনারেল শিফটিং এর ব্যাপার স্যাপার। কিন্তু আপনি দেখেন একটা পিরিয়ডিক সিগন্যাল, হ্যাঁ, একটা পিরিয়ডিক সিগন্যালকে শিফট করা মানে কি আসলে? একটা পিরিয়ডিক সিগন্যালকে শিফট করার মানে কি? একটা পিরিয়ডিক, এবার একে যদি আমি 2 ঘর শিফট করি, 0টা চলে যাবে 2 তে, সো 0টা 2 তে চলে যাবে, 1টা 3 তে চলে যাবে, এইগুলা বারবার শিফট হয়ে যাবে। সো এটা 2, এটা 3, -1টা কই চলে যাবে? 1 এ চলে যাবে, -2টা 0 তে চলে আসবে, এরকম। আগে যেমন দেখেন 0 ইনসার্ট হইতো, মানে শিফট করলে এই দুইটা পয়েন্টে 0 চলে আসতো, এবার কিন্তু শিফট করলে আলটিমেটলি সিগন্যালের নিজের কোনো চেঞ্জ হয় নাই। দেখেন আগে x অফ n ছিল 1 2 3 4, এইবার এটাকে আমি যখন 2 ঘর শিফট করলাম তখন এটা হয়ে গেল কি? এটা কত? 4 3 1 2, 4 3 1 2, ঠিক আছে? এইটা সো মানে আইডিয়াটা হচ্ছে যে আপনি যখন একটা পিরিয়ডিক সিগন্যালকে শিফট করেন তখন এখানে আসলে 0 আসে না, ওখানে ওই সিগন্যালটারই একটা পোর্শন চলে আসে, কাইন্ড অফ এখানে একটা সার্কুলার শিফটিং হয় পিরিয়ডিক সিগন্যালের বেলায়। কিভাবে? মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে পিরিয়ডিক সিগন্যালকে তো আপনি যাই করেন না কেন, আপনি এই 4টা ভ্যালুর মধ্যেই স্যাম্পল গুলার ভ্যালু থাকবে, তাই না? এখানে তো অন্য কোনো স্যাম্পল আসবে না, কারণ এটা পিরিয়ডিক। সো এটাকে আপনি যাই করেন না কেন অন্য সাইড থেকে কিছু একটা চলে আসবে। সো আপনি এই অ্যারেঞ্জমেন্টটাকে এরকম সার্কুলার অ্যারেঞ্জমেন্ট চিন্তা করতে পারেন, এরকম আপনি চিন্তা করতে পারেন এর একটা ঘড়ির 4টা কাটার মধ্যে আছে। সো এদেরকে 2 ঘর শিফট করা মানে আসলে এই এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স। সো 2 ঘর শিফট করা মানে 0 চলে যাবে 2 তে, 1 চলে যাবে 3 তে, 2 চলে যাবে 0 তে, কারণ 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। এইটার আমরা ফান্ডামেন্টাল পিরিয়ডের রেসপেক্টে মডুলাস নিব। মডুলাস না মানে ভাগশেষ নেওয়া। সো 4 কে 4 এর রেসপেক্টে ভাগশেষ নিলে আসে 0। সো 2 চলে যাবে 0 তে। আবার 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 এর মডুলাস 4 নিলে হচ্ছে সেটা হয় 1। সো 3 চলে যাবে 1 এ, এইভাবে। সো সার্কুলার শিফটিং এর আইডিয়াটা হচ্ছে জাস্ট আপনি n এর সাথে অ্যামাউন্টটা যোগ করবেন কত ঘর শিফট করতেছেন, দ্যাট ইজ n প্লাস n নট বাই মডুলাস n, ফান্ডামেন্টাল পিরিয়ডের রেসপেক্টে মডুলাস নেবেন। সো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে x n মাইনাস n নট মড n। এটা কি বোঝা গেছে আইডিয়াটা সার্কুলার শিফটিং এর? হ্যাঁ, জি স্যার। ওকে। সো পিরিয়ডিক সিগন্যালের শিফট বলতে আমরা বুঝবো সার্কুলার শিফটিং। আর সার্কুলার শিফটিং এর ব্যাপারটা হবে যদি সেটা n কে ক্রস করে, মানে আমরা কি মডুলাস নিব, সব সময় মডুলাস নিব। যেমন আপনার 0 যদি ধরেন আমরা একটা ফান্ডামেন্টাল পিরিয়ড আছে n ইকুয়ালস টু 4, আমরা এটাকে 3 ঘর শিফট করলাম, তাহলে 0 চলে যাবে 3 মড n, ঠিক আছে? 0 প্লাস 3 মড n, তো 4
দ্যাট ইজ 3 mod 4 কত, 3 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত, 3। তারপরে 1 চলে যাবে, 1 প্লাস 3 mod 4 কত, 4 কে 4 mod 4 করলে আসবে 0, কারণ 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। 2 চলে যাবে, 2 প্লাস 3 mod 4, সো 2 আর কে 5। মানে নরমাল শিফট করলে ইনডেক্স গুলো যেখানে যায় ওইটার সাথে জাস্ট খালি একটা মড এড করে দিবেন, আর কিছু না। সো আমরা এটা বলতে পারি যে সার্কুলার শিফটিং এর ইনডেক্স হচ্ছে লিনিয়ার শিফটের ইনডেক্স mod 4, mod ফান্ডামেন্টাল পিরিয়ড। অর্থাৎ ইনডেক্স বা ইন্ডিসেস of circular shift equivalent to indices of linear shift mod n, যেখানে n হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ডটা আর কি, বা আমাদের কেসে ডিএফটি পয়েন্ট, নাম্বার অফ ডিএফটি পয়েন্ট। তো এই জিনিসটার কারণে আসলে দেখা যায় ডিএফটি তে কিছু এক্সট্রা প্রপার্টি চলে আসে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল তো এই প্রপার্টি গুলো আমরা এখন ডিসকাস করব। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে ডিএফটি পিরিয়ডিক। ডিএফটি পিরিয়ডিক, এবং আমরা যদি n পয়েন্ট ডিএফটি কম্পিউট করি তাহলে আসলে n পয়েন্ট পিরিয়ডিক হয়। এটা অবভিয়াস, কারণ ডিএফটি কম্পিউট করে কি, ডিএফটি হচ্ছে xn এর n পিরিয়ডিক পিরিয়ডে n পিরিয়ডের একটা পিরিয়ডিক সিগন্যাল চিন্তা করে নেয়। সো xpn বানায় নেয়, ঠিক আছে। xpn হচ্ছে xn এর পিরিয়ডিক রিপিটেশন। Periodic repetition of xn with fundamental period n. যেহেতু এটা n পিরিয়ডে পিরিয়ডিক, সো ডিএফ মানে ডিএফটি এরও একটা পিরিয়ডিক প্রপার্টি আছে, ঠিক আছে। সো আইডিয়াটা হচ্ছে জাস্ট xk প্লাস n সমান হচ্ছে xk। এই কারণেই আপনি যেটা বলছিলাম, আপনি কোনটাকে জিরো ধরতেছেন এই সিগন্যালের মধ্যে সেটার উপর xnটা ডিপেন্ড করে না। আপনি দেখবেন যে xnটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। ডিপেন্ড করে বলতে xk এর ভ্যালুটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে আর কি, শিফট হয়ে যাবে ওইভাবে, সার্কুলারলি শিফট হয়ে যাবে। বাট xk হচ্ছে n পিরিয়ডে পিরিয়ডিক। সেকেন্ড প্রপার্টি হচ্ছে ডিএফটি অপারেশনটা লিনিয়ার, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি x1n এর জন্য x1n এর ডিএফটি কম্পিউট করে পান হচ্ছে x1k, x2n এর ডিএফটি কম্পিউট করে যদি পান x2k, তাহলে a1x1n প্লাস a2x2n এইটার ডিএফটি কম্পিউট করে আপনি পাবেন a1x1k প্লাস a2x2k। তো এই প্রপার্টি গুলো একটু মনে রাখতে হবে। ধরেন আপনাকে আমি x1n এর ডিএফটি বলে দিলাম, ধরেন এইটার ডিএফটি আমি বলে দিলাম, আপনাকে আমি এইটার ডিএফটিও বলে দিলাম। তো এবার আমি বললাম যে অরিজিন এই কম্বিনেশনের ডিএফটি বের করতে। সরি, আপনি চাইলে নিজে হাতে একবার কম্পিউট করতে পারেন, বাট দরকার তো নাই, কারণ এইটার ডিএফটি হবে জাস্ট এদের লিনিয়ার কম্বিনেশন। আবার উল্টাটাও হইতে পারে, আমি আপনাকে ধরেন যে x1n এর ডিএফটি বলে দিলাম x1k, আবার x2n এর ডিএফটি বলে দিলাম x2k, সরি, আর বলে দিলাম যে এইটা আর সামহাউ ধরেন যে হ্যাঁ এই জিনিসের ডিএফটিটা আমি আপনাকে বলে দিলাম। তা আমি আপনাকে বললাম x2n এর ডিএফটি বের করতে, এটা বের করতে বললাম। পারা যাবে না, জাস্ট খালি একটা ইকুয়েশনের সলভ হবে আর কি, ঠিক আছে। আপনি ধরে নিবেন যে মানে এইটার ডিএফটিটাও কি আসবে 2x1 প্লাস 3x2k। তো জাস্ট এটা থেকে কি এইটার 2 গুণ বিয়োগ করে দিলেই তো 3x2k পেয়ে যাবেন, আর 3x2k কে 3 দিয়ে ভাগ করলেই তো x2k পাওয়া যাবে। জাস্ট একটা ইকুয়েশন সলভিং এর মতো করে ফেললেই হবে, ঠিক আছে। এটা কি বোঝা গেছে আইডিয়াটা কি বলছি? জি স্যার। আচ্ছা,
এবার আমরা দেখবো যে ডিএফটি মাল্টিপ্লাই করলে কি হয়। আমরা তো নরমালি জানি ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লাই করলে কনভলিউশন হয়, কিন্তু ডিএফটি এর বেলায় কি হয়। সো ধরেন আমাদের কাছে দুইটা সিগন্যাল আছে x1n x2n, ধরেন দুইটার লেংথই আপাতত ধরে নিচ্ছি আমরা n, ঠিক আছে। তাহলে এদের ডিএফটিও ডিএফটি এর লেংথ হবে n পয়েন্ট ডিএফটি কমপ্লিট করতেছি। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন তো, x1 কে একটা n পয়েন্ট সিগন্যাল, x2 কেও একটা n পয়েন্ট সিগন্যাল, তাহলে এদেরকে যখন আমি গুণ করব, এদের গুণফলটা কত পয়েন্ট হবে, মানে কি হবে, কত মানে গুণফলের লেংথ কত হবে যদি এদেরকে সিম্পলি আমি গুণ করি। মানে একটা n লেংথের সিকোয়েন্সের সাথে আরেকটা n লেংথের সিকোয়েন্স গুণ করতেছি, তাহলে এদের গুণফলের লেংথটা কত হবে? কেন, এটা তো ম্যাট্রিক্স গুণ না, সিকোয়েন্স এলিমেন্ট ওয়াইজ গুণ না। সো এলিমেন্ট ওয়াইজ গুণ করলে লেংথ কি হবে? ধরেন এটার সাথে এইটাকে এলিমেন্ট ওয়াইজ গুণ করতেছি, সিকোয়েন্সের গুণফল কি এলিমেন্ট ওয়াইজ গুণফল না, আমরা তো শিখছি। তাহলে এটার সাথে এটা গুণ করলে রেজাল্টটা কি আসবে? 2 6 12 20। তারপর হ্যাঁ, সো 12 20, হ্যাঁ 20, অর্থাৎ লেংথ যা তাই থাকবে, কারণ এটা তো এলিমেন্ট ওয়াইজ গুণফল, ঠিক আছে। সো এদের গুণফলটাও হবে n পয়েন্ট সিকোয়েন্স একটা। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এদের মধ্যে n সংখ্যক নন জিরো ভ্যালুস আছে, এদের মধ্যে n সংখ্যক নন জিরো ভ্যালু আছে। আপনারা তো লিনিয়ার কনভলিউশন মানে নরমাল কনভলিউশন পড়ছেন, একটা n সিকোয়েন্সের সিগন্যালের সাথে n লেংথের একটা সিকোয়েন্সের সিগন্যালের সাথে আরেকটা n লেংথের সিকোয়েন্স কনভলিউশন করলে ওটার সাইজ কত হয় বা লেংথ কত হয়? একটা সিগন্যালের লেংথ হচ্ছে n আর একটা সিগন্যালের লেংথ n, তাহলে এদের কনভলিউশনের লেংথ কত? স্যার n প্লাস n মাইনাস 1, 2n মাইনাস 1, তাই না? সো তাহলে এই যে ডিএফটি গুণ করলাম, একে যখন আমি আইডিএফটি করব, তখন আমি যে সিগন্যালটা পাবো yn ধরলাম, এটাকে y বললাম, তাহলে এইynটাও কি n লেংথের একটা সিকোয়েন্স হবে। সো এটা যদি এটার কনভলিউশন হয়তো ynটা, তাহলে সেটার লেংথ হওয়া উচিত ছিল 2n মাইনাস 1, কিন্তু আমরা দেখতেছি যদি আমরা n পয়েন্ট ডিএফটি কম্পিউট করি, তাহলে শুধুমাত্র আউটপুটেও আমি একটা n লেংথের সিকোয়েন্স পাবো, ঠিক আছে। সো এই তার মানে কি, এই যে গুণ করে আমি যে রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্ট আসলে অ্যাকচুয়াল কনভলিউশন রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। এইখানে যে জিনিসটা রিপ্রেজেন্ট করে, আপনি যদি কোনো ধরনের জিরো প্যাডিং না করেন, উইদাউট এনি মানে কি বলে মডিফিকেশন, যদি এটার মধ্যে n সংখ্যক নন জিরো ভ্যালু থাকে, এটার মধ্যে n সংখ্যক নন জিরো ভ্যালু থাকে, অথবা ধরেন এটার মধ্যে n1 সংখ্যক আছে, এটার মধ্যে n2 সংখ্যক আছে, আপনি n এবং n2 গ্রেটার দেন n1, আপনি n এর মধ্যে ম্যাক্সিমামটা সেট করলেন, ম্যাক্স n2, n1, তাহলেও আপনি যে রেজাল্ট পাবেন, হ্যাঁ তাহলেও যে রেজাল্ট পাবেন সেটা আসলে সার্কুলার কনভলিউশন রিপ্রেজেন্ট করবে, অ্যাকচুয়াল কনভলিউশন রিপ্রেজেন্ট করবে না, ঠিক আছে। সো এটা সার্কুলার কনভলিউশন রিপ্রেজেন্ট করবে, এইটা হচ্ছে সামহাউ লিনিয়ার কনভলিউশনের একটা এলিয়াসড ভার্সন। এটা আমি ক্লাসের ডিটেইলস দেখাবো না, আমি ক্যালকুলেশন কিভাবে করতে হয় দেখাবো, বাট এটার একটা এক্সাম্পল বা প্রবলেম আমি ওই হোমওয়ার্কে দিয়ে দিব, এটা আপনারা একটু এক্সপ্লোর করেন, তাহলে বোঝা যাবে আসলে কি হচ্ছে। সো সার্কুলার কনভলিউশন সামহাউ হচ্ছে লিনিয়ার কনভলিউশনের সাম এলিয়াস ভার্সন, ঠিক আছে, এখান থেকে বের করা যায় আসলে। আমি একটা এক্সাম্পল করে দিব না ইয়ার মধ্যে, ওই হোমওয়ার্কের মধ্যে আমি একটা প্রবলেম করে দিব না, তাহলে বুঝবেন যে এটা আসলে কিভাবে হচ্ছে। বাট আইডিয়াটা হচ্ছে, আপনি যদি জাস্ট দুইটা ডিএফটি কে মাল্টিপ্লাই করেন, multiplying two DFTs usually implies circular convolution, ঠিক আছে, সার্কুলার কনভলিউশন রিপ্রেজেন্ট করে, আর কিছু না। সো তার মানে আমার কাছে যদি একটা সিগন্যাল থাকে এরকম,
এই জিনিসটা প্রয়াকিসের বই একটু ডিটেইলসে সুন্দর মতো বলা আছে, আপনারা একটু প্রয়াকিসের বইটা পড়ে নিতে পারেন, সেকশন 7.2.2। সো 2121 এইটা, আর x2n হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। সো এই দুটাকে যদি আমি 4 পয়েন্ট ডিএফটি করি, এটাকেও 4 পয়েন্ট ডিএফটি করলাম, এটাকেও 4 পয়েন্ট ডিএফটি করলাম, এটাকে 4 পয়েন্ট ডিএফটি আর এটাকে 4 পয়েন্ট ডিএফটি করে দেন আমি ধরেন রেজাল্ট পেলাম x1 কে x2 কে। এই x1 কে আর x2 কে যদি আমি গুণ করে y কে পাই, সেই y কে যদি আমি আবার IDFT করি, তাহলে আমি 4 পয়েন্ট yn পাবো আর কি। এটার লেংথ হবে 4 পয়েন্ট বা 4 পয়েন্ট সিকোয়েন্স পাবো। এই yn টা হবে xn আর x2 এর সার্কুলার কনভলিউশন আর কি, ঠিক আছে। সো সার্কুলার কনভলিউশনের সিম্বল হচ্ছে এটা, এটা এটাকে অনেক সময় ভেতরে n দিয়েও লেখে। n মানে হচ্ছে এটা হচ্ছে n পয়েন্ট সার্কুলার কনভলিউশন কমপ্লিট হচ্ছে এই জিনিসটাতে। তো এইটা একটা মেথড সার্কুলার কনভলিউশন কম্পিউট করার। সো আপনাদেরকে যদি বলা হয় সার্কুলার কনভলিউশন কম্পিউট করতে, তাহলে আসলে ডিএফটি বের করে গুণ করে দিলেই হবে, ঠিক আছে। এবার আমরা যদি লিনিয়ার কনভলিউশন কম্পিউট করতে চাইতাম, এটা দিয়ে লিনিয়ার কনভলিউশন কম্পিউট করতে চাইলে কি হইতো, আমরা যদি একটা জিনিস দেখি, এই দুইটা সিগন্যাল লিনিয়ার কনভলিউশন, এই দুইটা সিগন্যালের যদি আমরা কনভলিউশন করতাম, মানে যেটা আমরা শিখে আসছি ওই যে এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা যে আমরা শিখে আসছি, এই ফর্মুলাটা লিনিয়ার কনভলিউশনের জন্য। তো আমি যদি আচ্ছা এখন এখানে সার্কুলার কনভলিউশন কেন হয়, আপনি যদি এইভাবে আসলে এই ডিএফটি গুলার সার্কুলার মানে সরি কনভলিউশন কম্পিউট করতে যান ডিএফটি ইউজ করে, তাহলে ডিএফটি তো আসলে এই ধরনের লিনিয়ার শিফটিং নাই। ডিএফটি তে শিফটিংটা তো সার্কুলার, এই কারণে এখানে আসলে সার্কুলারলি কনভলিউট হইতে থাকে, এই কারণে ওটার নাম সার্কুলার কনভলিউশন। সো এটাতে একটা স্পেসিফিক মডিফাই করে আমাদের লিনিয়ার কনভলিউশনটা কমপ্লিট করতে হয়, ঠিক আছে। এই কারণে হচ্ছে যে আমরা ডিরেক্টলি ডিএফটি গুণ করলে লিনিয়ার কনভলিউশন কমপ্লিট করতে পারি না, কারণ ওখানে শিফটিং এর আইডিয়াটা একটু অন্যরকম, ঠিক আছে। আচ্ছা এবার ধরেন x1 এর আর x2 এর যদি আমরা লিনিয়ার কনভলিউশন কম্পিউট করতাম, তাহলে এটার লেংথ কত হইতো, ধরেন yn এর লেংথ কত হইতো, So twice n minus 1. এখানে যেহেতু লেংথ সমান, সো 4 + 4 - 1 দ্যাট ইজ 7। আমরা যেটা করব দুইটারই 7 পয়েন্ট ডিএফটি কম্পিউট করব, ঠিক আছে। x1 কে 7 পয়েন্ট ডিএফটি, x1 কে 7b লিখে দিই, 7b। সিমিলারলি x2 কে 7b। এইবার আমরা যদি গুণ করি, y কে পাবো 7b, 7 পয়েন্ট ডিএফটি থেকে পাবো। সো এই দুইটাকে যখন গুণ করব, গুণফলের রেজাল্টটাও হবে 7 পয়েন্ট, এবং ওইটাকে যদি আমি ইনভার্স ডিএফটি করি বা আইডিএফটি করি, তাহলে যে রেজাল্ট পাবো সেটাকে আমরা বলতেছি লিনিয়ার কনভলিউশন। সো এটা হচ্ছে আমার ডিএফটি ইউজ করে কনভলিউশন কম্পিউট করার মেথড আর কি। আপনাকে যেটা করতে হবে, এদের লিনিয়ার কনভলিউশনের লেংথের সমান পয়েন্ট ডিএফটি কম্পিউট করতে হবে, অর্থাৎ n এর ভ্যালুটা L1 + L2 - 1 এইটাতে সেট করে দিতে হবে, তাহলেই সবকিছু, তাহলেই হচ্ছে সার্কুলার কনভলিউশনের মেথডে আপনি লিনিয়ার কনভলিউশন কম্পিউট করতে পারবেন। জাস্ট খালি n এর ভ্যালুটা এটাতে সেট করলেই হবে। আর n এর ভ্যালু, তাহলে n এর ভ্যালু এটাতে সেট করলে জাস্ট এগুলাতে 0 প্যাডিং হবে। সো x1n হবে তখন 21210000, তিনটা 0 ই করতে হবে। সিমিলারলি x2n ও সেম কাজ করতে হবে, ঠিক আছে। আর আপনি যখন সার্কুলার কনভলিউশন কম্পিউট করবেন, তখন লেংথ হবে যে কোন একটা ম্যাক্সিমামের সমান। ধরেন একটা সিগন্যাল আছে এরকম, আর একটা সিগন্যাল আছে এরকম।
সো এখানে আপনাকে n এর ভ্যালুটা নিতে হবে n ইকুয়ালস টু ম্যাক্স অফ n1 n2, অর্থাৎ যেটার ম্যাক্সিমাম লেংথ ম্যাক্সিমাম সেটার পয়েন্ট সেটার সমান লেংথের n ক্যালকুলেট কি করতে হবে আর কি, ডিএফটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএফটি দিয়ে সার্কুলার কনভলিউশন কমপ্লিট করার একটা মেথড। আর একটা ম্যাট্রিক্স মেথড আছে সার্কুলার কনভলিউশন কমপ্লিট করার। ম্যাট্রিক্স মেথডটা হচ্ছে এরকম, ধরেন আমরা এই সিগন্যালেরই সার্কুলার কনভলিউশন কমপ্লিট করতে চাই, এন্ড সার্কুলার কনভলিউশন কমপ্লিট করার সময় দুইটার লেংথ সমান বানায় নিতে হয়। সো দুইটার লেংথ সমান বানায় নিতে হলে তাহলে এইটার লেংথ হচ্ছে 3, এইটার লেংথ হচ্ছে 4, তাহলে x1n কে 4 লেংথের ভ্যালু বানায় নিতে হবে। এইবার আমাদের এটাকে আমরা একটা কাজ করব, আমরা ম্যাট্রিক্স মেথডে যাব। ম্যাট্রিক্স মেথডটা কিছুই না, একটা সিগন্যালকে আপনি ফিক্স রেখে দিবেন, ধরেন 2 4 6 7 এটাকে আমি ফিক্স রাখলাম, এরকম কলাম ম্যাট্রিক্স বানাই দিবেন। আরেকটা ম্যাট্রিক্সকে সার্কুলারলি শিফট করতে থাকবেন, 1 2 3 0 1 2 3 0, এরপর এটাকে সার্কুলারলি শিফট করবেন। সো 1 চলে যাবে নিচে, 1 2 3 0 চলে যাবে উপরে, আবার আরেক ঘর সার্কুলারলি শিফট করবেন, 1 2 3 0, আবার এক ঘর করবেন 1 2 3 0, এরপরে জাস্ট এই দুটো গুণ করে দিবেন। গুণ করলে ম্যাট্রিক্স গুণ করলে যা আসে এইটা দিয়ে পুরো রো, সো 1 into 2 plus 0 into 4 plus 3 into 6 plus 2 into 7, এরকম করে গুণ করে করে আপনি সার্কুলার রেজাল্টটা সার্কুলার কনভলিউশন দিবেন। ঠিক আছে, আচ্ছা সেম প্রসিডিওরে আপনি লিনিয়ার কনভলিউশন ও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারেন। কিভাবে? কারণ লিনিয়ার কনভলিউশন হচ্ছে n equals to L1 plus L2 minus এত লেংথের সার্কুলার কনভলিউশন। সো আপনার সিগন্যাল যদি থাকে এইটা, সো এটা কিন্তু লিনিয়ার কনভলিউশন কম্পিউট করার আরেকটা শর্টকাট মেথডের মতো। ঠিক আছে, সো এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন চাইলে। ধরেন x1n আছে এইটা, আর ইনডেক্সটা আপনাদের নিজেদের বসাইতে হবে। ইনডেক্সটা নিয়ে একটু সমস্যা, মানে ইনডেক্সটা ওইভাবে বসাই দিতে হবে। x2n হচ্ছে এইটা। সো এদের লিনিয়ার কনভলিউশনের লেংথ হবে n equals to 4 plus 3 minus 1, 7 minus 1 মানে হচ্ছে 6। তাহলে আমাদের যেটা করতে হবে দুইটার লেংথ 6 বানাই নিতে হবে। সো 1 2 3 4 0 0, x2n হবে 2 4 5 0 0 0। এবার আমরা এই দুইটার সার্কুলার কনভলিউশন ম্যাট্রিক্স মেথডে কমপ্লিট করে ফেলবো, তাহলেই হবে। জাস্ট আইডিয়াটা কিছুই না, একটা সিগন্যাল যা আছে তাই থাকবে, 2 4 5 0 0 0, আর আরেকটা সিগন্যালকে বারবার সার্কুলারলি শিফট করতে থাকবে। সো 1 2 3 4 0 0, এবার এক ঘর নিচে নামাই দিব, 1 2 3 4 0, ওটা উপরে চলে যাবে। জাস্ট এইভাবে এক ঘর করে শিফট করে দিব আর কি, আর এটা উপরে চলে যাবে। আবার আরেক ঘর শিফট করব, সো এটা চলে যাবে 1 2 3 4 0 0, এটা এখানে চলে আসবে। আবার এটাকে নিচে নামাই দিব যতক্ষণ না পর্যন্ত এটা নিচের পয়েন্টে চলে আসবে। সো 1 2 3 4 0 0, আবার এক ঘর শিফট করব, 1 2 3 4 0 0, 1 2 3 4 0 0। এবার দুটাকে গুণ করে যে রেজাল্ট পাবো এটাই হবে লিনিয়ার কনভলিউশনের রেজাল্ট। সো আমরা চাইলে এভাবে সার্কুলার কনভলিউশন মেথডেও লিনিয়ার কনভলিউশন কমপ্লিট করতে পারি। সো আপনাদের কোশ্চেনে যদি কখনো বলা থাকে ইউজিং সার্কুলার কনভলিউশন কম্পিউট দ্য লিনিয়ার কনভলিউশন অফ টু সিগন্যাল, তাহলে কিন্তু এই মেথডে যেতে হবে। ঠিক আছে, আপনাকে হয় এটা না হলে যে ডিএফটি টা ইউজ করতে হবে, মানে আপনাকে সার্কুলার কনভলিউশনের আইডিয়া ইউজ করে লিনিয়ার কনভলিউশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? Recording stopped. বোঝা গেছে যা যা বলছি? Okay. Recording in progress.
আচ্ছা Recording তো stopped. মোটামুটি আপনারা শিওর থাকেন যে একটা ডিএফটি ওয়ালা কনভলিউশন কম্পিউট করার প্রবলেম আপনাদের থাকবেই টার্ম ফাইনালে, ঠিক আছে? আমি যদি এই পার্ট করি তাহলে এটা থাকবেই। সো এটা আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, এইটা একটু কি করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজের জিনিসপত্র আসলে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন থেকে জেড ট্রান্সফর্ম শুরু করব, ঠিক আছে? তো আমি আইডিয়াটা বলে দেই জেড ট্রান্সফর্মটা আসলে কি। জেড ট্রান্সফর্মটা হচ্ছে একটা মানে জেনারেলাইজ ট্রান্সফরমেশন, ডিজিটালে জেনারেলাইজ একটা ট্রান্সফরমেশন। আচ্ছা, আপনাদের D2 এর গত উইকের ল্যাবে জেড ট্রান্সফরমেশন করাইছে না? D2 D1 এরটা তো হয় নাই গত উইকের ল্যাব, এই উইকে হবে। বাট D2 এর কি জেড ট্রান্সফর্ম শেষ না? জি স্যার করাইছে। জেড ট্রান্সফর্ম হচ্ছে একটা জেনারেলাইজ ট্রান্সফরমেশন। কেন? আপনাদের যদি খেয়াল থাকে, আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছিলাম আমরা একটা দিছিলাম, কন্ডিশন দিছিলাম সিগন্যালের উপর, যেই সিগন্যালটাকে এই প্রপার্টিটা মেনে চলতে হবে। তো অনেক সিগন্যাল আছে যারা আসলে এই প্রপার্টিটা মেনে চলে না। তো এই প্রপার্টি মেনে চলার জন্য আমরা একটা কাজ করতে পারি, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আর, হ্যাঁ, আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, এন্ড এটা কজাল না অ্যান্টি কজাল সেটার উপর ডিপেন্ড করে আমরা এই সিগন্যালটাকে একটা ডিকেইং ফাংশন দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে? অনেক সিগন্যাল আছে যেটা ধরেন এইরকম হয়ে যাচ্ছে আর কি, ধরেন এরকম টেন্স টু 0 হচ্ছে আর কি, সরি টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো এই সিগন্যালটা তার ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্মের কি বলে এই ইটা মেনে চলে না, কন্ডিশনটা। সো এই কেসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা একটা ডিকেইং ফাংশন দিয়ে গুণ করতে পারি, ডিপেন্ডিং অন এইটার কজালিটি আর অ্যান্টি কজালিটির উপর। তো ধরেন আমরা একটা কজাল সিস্টেম নিয়ে কাজ করতেছি, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি। সো দেখা যাবে যে এইটার আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। সো এক্সিস্ট করে না বলতে কি মানে যদি এরকম হয় তাহলে তার ফুরিয়ার এক্সিস্ট করবে না। যেমন একটা এক্সাম্পল কি হতে পারে, এরকম একটা সিগন্যাল আপনারা চেক করে দেখতে পারেন, এটার ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্ম এক্সিস্ট করবে না এই এর মধ্যে, ঠিক আছে? নেগেটিভ সাইডে করবে কিন্তু পজিটিভ সাইডে করবে না। সো এটা কজাল ভার্সনের ফুরিয়ার ট্রান্সফর্ম নাই আসলে। কেন? কারণ আসলে এটা এই কন্ডিশনটা মেনে চলে না। এইটার যদি সাম নেন এটা আসলে টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, কারণ এটা ব্লো করে, ঠিক আছে? কারণ তো তাহলে এই ধরনের সিগন্যাল, স্পেসিফিক টাইপের সিগন্যাল বা সিস্টেম অ্যানালাইসিস করার জন্য আমাদের যেটা করতে পারি, আমরা এটার সাথে একটা দিয়ে গুণ দিতে পারি, ডিকেইং ফাংশন আর এর ভ্যালু দিয়ে গুণ দিতে পারি। আমরা ধরেন আর টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দিয়ে এটাকে গুণ দিলাম। এখন একটা জিনিস দেখেন, আর এর ভ্যালু যদি সামহাউ 2 এর থেকে বেশি হয়ে যায়, ধরেন মডুলাস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে এটা কি হবে? মডুলাস আর যদি গ্রেটার দ্যান 2 হয়ে যায় তাহলে কি হবে? আর ইনভার্স 2 হোল টু দি পাওয়ার n, বা 2 আর ইনভার্স 1 হোল টু দি পাওয়ার n। এই গুণফলটা হবে এরকম মডুলাসের। এবার একটা জিনিস দেখেন, আর এর ভ্যালু যদি 2 এর থেকে বেশি হয় তাহলে দুই পাশে যদি এখন আমি আর দিয়ে ভাগ করে দেই, এই কোয়ান্টিটিটা কি লেস দেন 1 হয়ে যাবে না? দেখেন তো, আর যদি গ্রেটার দেন 2 হয়, 2 আর টু দি পাওয়ার -1 কি লেস দেন 1 হয়ে যাবে না? এটা কি বুঝছেন কি বলছি? ঠিক আছে, তার মানে এখন দেখেন এই ভেতরের জিনিসটা যেহেতু 1 এর থেকে ছোট, সো এইবার কিন্তু এইটা লেস দেন ইনফিনিটি হবে সামটা। কারণ আমরা জানি আমাদের কমন রেশিও, এখানে আরটা কমন রেশিও না, আমাদের কমন রেশিও যদি লেস দেন 1 হয়, কমন রেশিওর মডুলাস লেস দেন 1 হলে ওইটার একটা ইনফাইনাইট সাম এক্সিস্ট করে। সো এটার একটা ইনফাইনাইট সাম এক্সিস্ট করবে, তখন এটার টেন্স টু ইনফিনিটি হবে না। সো এইভাবে আমরা যেই সব সিগন্যালের মানে ফুরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে না ওদেরকে আমরা সাম ফ্যাক্টর দিয়ে, এটাকে বলতে পারেন আপনি ড্যাম্পিং ফ্যাক্টর। এটা কি করতেছে? জাস্ট
এইটার অরিজিনাল সিগন্যালের ইনক্রিজটাকে কমাই দিচ্ছে, মানে অরিজিনাল সিগন্যালটা যেভাবে বাড়তেছিল সেটা রেট অফ ইনক্রিজটাকে বা রেট অফ চেঞ্জটাকে কমাই দিচ্ছে। সেটাকে আমরা বলতে পারি ড্যাম্পিং ফ্যাক্টর বা ড্যাম্পিং মাল্টিপ্লায়ার। এইটা দিয়ে জাস্ট গুণ করে আমরা এটা ট্রান্সফরমেশন করতে পারতেছি। এইটা হচ্ছে জেড ট্রান্সফর্মের জেনারেল আইডিয়া, ঠিক আছে? এটা জেড ট্রান্সফর্মের জেনারেল আইডিয়া। তো এই আইডিয়াটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা আগে ছিল কি? ফুরিয়ার ট্রান্সফর্মের আগের এক্সপ্রেশন ছিল এরকম, এন্ড দেখেন এই আর এর ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করবে আপনার অরিজিনাল সিগন্যালটা কেমন তার উপর। যেমন এখানে আমি গেস করতে পারতেছি আর গ্রেটার দেন 2, হ্যাঁ আর গ্রেটার দেন 2 হইতে হবে, কিন্তু যদি সিগন্যালটা 3n হইতো তখন আর গ্রেটার দেন 2 হইলেও হইতো না, তখন আর গ্রেটার দেন 3 হইতে হইতো। আবার এটা যদি মাইনাস এইটা হইতো, হ্যাঁ মাইনাস সাইডে, তখন এটা আর তখন মডুলাস আর গ্রেটার দেন 2 এরকম ভাবে করতে হইতো আর কি, ঠিক আছে? সো আইডিয়াটা হচ্ছে যে আমার সিগন্যালটা কেমন বা সিগন্যাল কেমন তার উপর ডিপেন্ড করে আর এর ভ্যালুটা নিতে হবে। সো এই আর এর ভ্যালুটা কিভাবে নিব সেটা আমরা মানে এই আর এর একটা সিগনিফিকেন্স আছে আসলে, বাট আইডিয়াটা হচ্ছে আর এর ভ্যালুটা এমন ভাবে চুজ করতে হবে যেন আমরা কি পাই আর কি, কি বলে ওভারঅল গুণফলটা একের থেকে ছোট আসে, এই আইডিয়াটাই। সো আমরা তাহলে এইখানে কি করতেছি, জেড গুণ করতেছি। সো আমরা এটাকে বলতে পারি সরি আর গুণ করতেছি। সো এটা আর আর ওমেগার ফাংশন হয়ে যাবে এখন। সো xn এর সাথে আমরা এখন r টু দি পাওয়ার মাইনাস n এইটাও গুণ করে দিচ্ছি। তো এবার এটাকে আমরা যদি এখন ভেতরে ঢুকাই দেই n এর, n এর ভেতরে নিয়ে নিলে r টু দি পাওয়ার j ওমেগা হোল টু দি পাওয়ার মাইনাস n, ঠিক আছে? ঠিক আছে? তো জেনারেলি r টু দি পাওয়ার j ওমেগা একটা কমপ্লেক্স নাম্বার, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে z দিয়ে রিপ্রেজেন্ট করে। সো এটাকে আমরা লিখতে পারি এভাবে, এইটাই হচ্ছে জেড ট্রান্সফর্ম। আর ওমেগার বদলে আমরা এখন জেড বসাই দিতে পারছি, এটাই হচ্ছে জেড ট্রান্সফর্ম। অর্থাৎ জেড ট্রান্সফর্ম হচ্ছে একটা জেনারেলাইজড ট্রান্সফরমেশন, যাদের ফুরিয়ার ট্রান্সফর্ম নাই তাদেরও জেড ট্রান্সফর্ম এক্সিস্ট করে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা জেনারেলাইজড ট্রান্সফরমেশন, এইটার নামই হচ্ছে জেড ট্রান্সফর্ম। এই ট্রান্সফরমেশনটার নাম জেড ট্রান্সফর্ম। সো এইটা অনেকটা আমাদের ওই যে কন্টিনিউয়াস টাইমের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মতো। ইনফ্যাক্ট এদের মধ্যে একটা রিলেশনও আছে, আমরা নেক্সট ক্লাসে দেখবো রিলেশন। সো এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডিসক্রিট ভার্সন, ঠিক আছে? জেড ট্রান্সফর্ম। এন্ড আমাদের ডিজিটাল সিগন্যাল অ্যানালাইসিস করতে বা ডিজিটাল সিস্টেম অ্যানালাইসিস করতে জেড ট্রান্সফর্ম সবসময় কাজে লাগবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? এবার আমরা যে ফিল্টার ডিজাইন করব ওখানে আমরা আসলে জেড ট্রান্সফর্ম ইউজ করব ম্যাক্সিমাম। সো এই জেড ট্রান্সফর্মের মোটিভেশন মোটামুটি কিভাবে আসে, তো আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো যে জেড ট্রান্সফর্ম দিয়ে কিভাবে প্রবলেম সলভ করা যায় বা জেড ট্রান্সফর্মের প্রপার্টি কি, কিভাবে জেড ট্রান্সফর্ম কম্পিউট করে, এগুলা দেখবো আর কি, ঠিক আছে? সো ক্লাস এতটুকু, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।